আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনার যারা নিয়মিত দর্শক, দীর্ঘ 6 বছরের ওপর যারা প্রতিদিন সকাল 7:30 এই অনুষ্ঠানটি দেখেন, বাংলা টেলিভিশনের জগতে একটা নতুন ধরনের অনুষ্ঠান আমরা চেষ্টা করি আমাদের কর্তৃপক্ষের সহায়তায় এবং চ্যানেল ভিশন কর্তৃপক্ষ যেভাবে এই অনুষ্ঠানটি কে দেখাতে চান, আমি ব্যক্তিগতভাবে সেই চেষ্টাটুকু করি। এবং আপনারা জানেন, গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ, আলোচনা কোনো কিছু বাদ নেই এই অনুষ্ঠানে। এবং বিশেষ গুণীজনরাই এই অনুষ্ঠানে আসেন এবং তারা আমাদেরকেও সমৃদ্ধ করেন। আজকের ভাবনাও দিনে দিনে আরো সমৃদ্ধিশালী হচ্ছে। আপনারা পর্দার ওপারে যে অগণিত দর্শক প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখেন, এর জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা চেষ্টা করি আরো কিভাবে আমাদের রূপান্তর ঘটাতে পারবো, আমাদের বিষয়গুলোকে আরো কি করে ভালো জায়গায় আনতে পারবো, তার জন্য আমাদের নিরন্তর চেষ্টা জারি থাকবে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার বাঁ দিকে আপনাদের পরিচিত মুখ দীপান্বিতা সেন। নমস্কার। এবার দীপান্বিতা সেন সম্পর্কে কিছু কথা আপনাদের বলে দেওয়া দরকার, কারণ দীপান্বিতা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক জগতে নানাভাবে যুক্ত এবং বাংলা সঙ্গীত জগৎ, বাংলা কবিতার জগৎ বা সাহিত্য, প্রবন্ধ, বিভিন্ন বিষয়ে তার চেষ্টা এবং তার চিন্তন, তার মনন সবকিছুর মধ্যে জড়িয়ে রয়েছে এবং সত্যিকারের একজন সাংস্কৃতিক কর্মী বলা যেতে পারে যাকে। এমনকি সে কিছু সংগঠনও চালায়। সেই সংগঠনও সম্পূর্ণ আজকালকার যে বাণিজ্যিক একটা ধারা তার মধ্যে না থেকেও সে কিন্তু চেষ্টা করে অন্তত একটা ভালো কিছু মানুষের সামনে তুলে ধরার, যেটাতে সমাজ সমৃদ্ধ হবে, সমাজের মান বাড়বে, বাংলার সংস্কৃতি তার মর্যাদাকে ধরে রাখতে পারবে। আর ওর একটা বিশেষ যেটা ব্যাপার রয়েছে সেটাকে বলতেই হবে, কারণ এটা আমাদের আজকের ভাবনার এই সমস্ত মানুষেরা অবশ্যই আমাদের একটা গুণগত দিক বহন করে। বালিগঞ্জ শিক্ষা সদন, আপনারা সবাই নাম শুনেছেন, বাংলার বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ বছর যুক্ত ছিলেন, দীর্ঘ জীবনের একটা দীর্ঘ সময় সেখানে অতিবাহিত করেছে। সুতরাং বুঝতেই পারছেন। আর ওর আরো একটা বড় পরিচয় আছে যে দীপান্বিতার বাবা স্বর্গীয়, আজ তিনি পৃথিবীতে নেই, রণজিৎ কুমার সেন একজন সাহিত্য সংস্কৃতির জগতে একটি বিশেষ পরিচিত ব্যক্তিত্ব ছিলেন এবং যারা খবর রাখেন এই বিষয়ে তারা প্রত্যেকেই তাকে চেনে। কাজেই একটা জিনিস যেটা বলা হয়, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়ি থেকে যেমন তার পরিচয় তৈরি হয়, পাশাপাশি সামাজিক পরিমণ্ডলেও দীপান্বিতা আস্তে আস্তে তার ছাপ রাখতে পেরেছে। খুব মিশুকে মহিলা, সকলের সঙ্গে মিলেমিশে সবাইকে নিয়ে এবং সকলকে নিয়ে এগিয়ে চলার একটা প্রয়াস তার মধ্যে দেখা যায়। যাক, আজকে আমরা এবার দীপান্বিতার এই পরিচয় পর্ব বলার পরে এবার আমরা শুরু করব। প্রথমে দীপান্বিতার একটা কবিতায় আমরা চলে যাব। আজকে আমরা বেশি করে ওর কবিতা শুনব। আমার প্রথম কবিতার বই ছন্দে গাঁথা বাণী, যার প্রচ্ছদ করেছিলেন বিখ্যাত শিল্পী
রামানন্দ বন্দ্যোপাধ্যায়। তো এই বইয়ের একটি কবিতা দিয়ে শুরু করছি। স্বপ্নের খোঁজে। আকাশ যেখানে মিশেছে দূরের মাঠে, আমার স্বপ্ন সে পথে গিয়েছে হারিয়ে। এখানে তো শুধু ধোঁয়াশার জাল ছড়িয়ে মানুষ পোকারা সেই জালে ধরা পড়ছে। এ জালে জড়িয়ে এতগুলো দিন কাটলো, অসুখ এখন জীবনকে গ্রাস করছে। স্বপ্ন এখন মরীচিকা হয়ে উঠল, ধরতে গেলেই কোথায় মিলিয়ে যাচ্ছে। দিশাহীন আমি দিশা খুঁজে ফিরি, তবু স্বপ্নকে আজ ধরতে হবে যে চেপে। স্বপ্ন ছাড়া তো মানুষ রোবট হব, ধ্বংসের পথে আরো দ্রুত যাব এগিয়ে। শুনলেন প্রথম কবিতা, এবং অনেকগুলো বাধা আছে। মাকড়সার জাল নয় তো, না। বেরোনোই যাবে না। না না, আচ্ছা, জাল কেটে যাই হোক, বেরোতে হবে। জাল কেটে বেরোতে হবে, এও একটা কিন্তু মানে মনুষ্যত্বের চরম সাধনা। যতই অক্টোপাসের মতো আপনাকে বেঁধে রাখার চেষ্টা করা হোক না কেন, দীপান্বিতা হাল ছাড়তে রাজি নয়। হ্যাঁ, এমনকি ও কখনো রবীন্দ্রনাথের মতনও বলতে চাইছে না যে হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি রে কাহারও কিছুতে, কিন্তু ও ছুটতে চাইছে। ঠিক আছে, এটা খুব ভালো লক্ষণ। আমরা দীপান্বিতা পরের কবিতায় যাই, কারণ আজকে দীপান্বিতা সেনকে আমরা পেয়েছি আমাদের অতিথি হিসেবে। আমরা তার কাছে কিছু ভালো ভালো কবিতা তো শুনবই। একটু আপনি এক্ষুনি বললেন না হুম। যে সবকিছু বাধা পেরিয়ে যেতে ইচ্ছে করে, হুম, তো এই ধরনের একটা কবিতা। আচ্ছা। বয়স যতই বাড়ে ততই জোয়ান হতে ইচ্ছে যায়। ছোটরা আজ কত রকম দামি দামি খেলনা পায়। ভাবি যখন ছোট ছিলাম কতটুকুই জিনিস পেতাম। খেলার জগৎ মনের মাঝে যখন খুশি গড়ে নিতাম। দুঃখ ব্যথা আসতো যখন মনটা একটু ভারী হতো। মায়ের মুখের গল্প শুনে মনের দুঃখ মুছে যেত। এমনি করে বড় হলাম, খেলার জগৎ হারিয়ে গেল। সংসারের এই ঘূর্ণি চাকায় কত রকম বিঘ্ন এলো। তবুও তার হালটি ধরে চলছি ছুটে জীবন রসে। সুখে দুঃখে জীবনটাকে কাটাতে চাই রসে বসে। বাহ, তো সেই সুখ দুঃখ ভালো মন্দ অন্ধকার আলো সব নিয়ে মনে হয় এই ধরনের ভালো। ভালো। আর একটা কথা ঠিক, যখন আমরা ছোট অল্প বয়স থাকে তখন যদি কেউ বলতো এই তুই কেমন আছিস রে, আমি কি আমাকে তুই করে বলছে, আমার বড় বয়স্ক ভাব। আর এখন মনে হয় না ঠিক আছে, যে যা বলে। অনেক সময় যদি কোনো কারণে সিনিয়র সিটিজেনে একটা বসে পড়ি, তাতেও যদি কেউ যদি বলে কি আপনি কিসের সিনিয়র, আপনি উঠুন তো, তাতে আমি খুশি হই, খুশি মনে জায়গাটা ছেড়ে দিই। হ্যাঁ, তো সুতরাং এইভাবে চলার একটা আনন্দ অবশ্যই আছে। আসলে জীবনটা তো আনন্দের জন্য। এই সেই উপনিষদের সেই বাণী, আনন্দ রূপং অমৃতম যদ বিভাতি, সেটাই। অর্থাৎ আমরা তো আনন্দ নিয়ে বাঁচবো, একদিন চলে যাব, আবার আসবো। জীবনানন্দ তো লিখেই গেছেন, আবার আসিবে ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলায়। সুতরাং আসার ইচ্ছা তো আমাদের আছেই, আমরা সবকিছু তো ভুলে যাইনি। তো দীপান্বিতার কবিতার মধ্যেও অবশ্যই একটা প্রসপেক্ট যেমন আছে তো দেখতেই পাচ্ছেন, তার পাশাপাশি চিন্তা ভাবনার সাবলীলতা, গুণগত মান, এবং এর মধ্যে নেগেটিভিজম খুব একটা পাওয়া যাচ্ছে না। আছে, আছে। কিছুটা থাকলেও সেটা কবি তো আছে। আসলে আমি তো বলি কবি ছাড়া জয় বৃথা। না, রবীন্দ্রনাথ এবং- বলেছেন না, হুম। কবিরে পাবে না তার জীবন চরিতে। সুতরাং তাই হুম, জীবনের কথা কিছু নিশ্চয়ই থাকবে, আবার চারপাশে যা দেখি আমরা হুম। সেগুলোও কিন্তু কবিতায় ফুটিয়ে তুলি আর কি। কিন্তু কবিতায় জীবনের যে তোমার এই যে কবিতা লেখার বিষয়টা তো তোমার বাড়ি এটা থেকে ছোট্ট থেকে আসলে হুম। একদম ছোট যখন ছিলাম, ধরুন এই 4, 5, 6, তখন বাবার সাথে মুখে মুখে কবিতা বানাতাম। যেমন
1 2 3 4 গুনে যায় 20, হুম। সে কেবল বসে বসে খেত সুরসুরি, হুম, বা এইরকম মুখে মুখে বুঝতে আমার পেরেছি। বাবার সাথে কবিতা বানানো হতো, আর বাবা একটা ডায়েরি দিয়েছিলেন, হুম। সেই ডায়েরিতে সেগুলো লিখে রাখা। এইভাবে আমার কবিতা লেখার সূচনা। তা কবিরা কি এই যে শব্দ দিয়ে ছন্দ দিয়ে একটা সেই রবীন্দ্রনাথ যেমন গানে লিখেছিলেন, অধরা মাধুরী ধরেছি ছন্দবন্ধ। ধরেছি ছন্দবন্ধে। তো এই কি শুধু ছন্দের বন্ধন থাকবে না? আজকে এই যে বাস্তবিক এই যে চারপাশে আমরা কিছু হ্যাঁ, কিছু ভীষণভাবে। দেখছি, এই যে অ্যাজ এ ব্যক্তিগত জীবনে আমাকে যারা জানেন তারাও জানেন যে শিক্ষকতা জগতে আমি ছিলাম, সব ভালো করেই জানেন, তো প্রতিদিনই কথা হচ্ছে। কিন্তু দীপান্বিতাও তো তার ছিল। হুম। কিন্তু যখন কোনো শিক্ষক মার খায়, এটা কি দীপান্বিতার কবি চোখে খুব ভালো লাগে? একেবারেই না, কারণ আমি নিজে শিক্ষক। হুম, সেটা তো ভীষণ ভীষণ ভাবে মানসিক ভাবে আঘাত করে যে শিক্ষকের তাহলে জায়গাটা কোথায়, হুম। যে মানুষ গড়ার কারিগর সে আজকে কোথায় তার শুধু তাই না, জায়গা। আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমএলএ, এমপি যে যত হয়েছে সবাই তো শিক্ষকের হাত ধরে। তাই তো। তা সেই শিক্ষককে সেটা কি লেখার মধ্যে কিছু চিন্তা ভাবনা এই মুহূর্তে দীপান্বিতার আছে না আগামী দিনে? এই মুহূর্তে লিখিনি কিছু, আচ্ছা, তবে ভাবনার মধ্যে তো থেকেই যায়। তো যাই হোক, আর পাশাপাশি এটাও ঠিক, রবীন্দ্রনাথ যেমন বলতেন কোমল হীরের টুকরোকে বলে বিদ্যে, তার থেকে যে জ্যোতি ঠিকরে বেরোয় সেটাই কালচার। সুতরাং শিক্ষা সংস্কৃতির মেলবন্ধন, যে জাতির সংস্কৃতিও নেই সে জাতিও কখনো কিছু করতে পারে না, আর শিক্ষাহীন জাতি তো কল্পনাই করা যায় না। তো একদম। যাই হোক, আমরা তো অবশ্যই গর্ব করি, মোদের গরব মোদের আশা মরি বাংলা ভাষা। আমরা সত্যি আনন্দ পাই, এখনো এই বাংলাকে আঁকড়ে বাঁচতে চাই, বাংলার শুভবুদ্ধি হোক, এটা প্রতি মুহূর্তেই চাই। আমরা চলে যাই দীপান্বিতার কণ্ঠে আরেকটি স্বরচিত কবিতা। এটি একটু অন্যরকম কবিতা, সঞ্চয়। রঙে রঙে আঁকা কত সে দিনের ছবি সঞ্চিত আছে এখনো আমার মনে। তুমি তো ভুলেছ সেই সব স্মৃতি কবি, তোমার কলমে ধরা দিত ক্ষণে ক্ষণে। কত আশা আর স্বপ্নের জাল বোনা, গানে কবিতায় কাটাতাম কত বেলা। স্মৃতি নিয়ে আজ বেদনায় দিন গোনা, বুঝিনি তখন সবই ক্ষণিকের খেলা। ঘনালো ঝঞ্ঝা ঈশান গগন কোণে, আছড়ালো ঘোর বর্ষণে আর বাজে। ধেয়ে এলো সে যে মোদের জীবন মাঝে, বিচ্ছেদ গাথা বাজলো তখন মনে। ধ্বংসের ঝড়ে ডানা ভাঙা সেই পাখি খড়কুটো ধরে বেঁচে থাকে কোনো মতে। ভাবে বসে তার জীবনের সবই ফাঁকি, প্রলেপ পড়ে না তার বেদনার ক্ষতে। যাতনার ভারে দগ্ধ হৃদয় নিয়ে নিবে আসা এক প্রদীপের মতো জ্বলা। অনেক আঘাত বেদনার খেয়াবে, স্মৃতি দিয়ে শুধু মালা গেঁথে গেঁথে চলা। কিন্তু স্মৃতি দিয়ে যেমন মালা গেঁথে চলা, তার পাশাপাশি এটাও তো ঠিক, বেদনা আঘাত এটা তো মানুষকে আরো শক্ত করে, 100 আরো পরিণত করে। একদম। কারণ যে মানুষ জীবনে দুঃখ পায়নি, আঘাত পায়নি, সংগ্রাম সে শক্ত হয়নি, আর সে তো জীবনটাকে একদম বুঝতে বুঝতে পারবে পারেনি। না। যেটা এখন শিক্ষক হিসেবে আমি অনুভব করি, যে আজকের দিনে মা বাবারা ছেলে মেয়েদের বকেন না, মারেন না, বা কোনো শাসন নেই। তারা শুধু স্নেহ আদর এবং যা চাইছে তাই পাচ্ছে, এবং তার ফল কিন্তু ভালো হচ্ছে না। ওরা বুঝতে পারে না যে না পাওয়া কি, তাই তারা জীবনে না কঠিন জায়গাটা, কঠিন সংগ্রামটাকে তারা নিতে পারে না, যে কারণে খুব অল্পেতে ভেঙে পড়ে, কথায় কথায় আত্মহত্যার একটা প্রবণতা থাকে। এগুলো তো আমরা তো অনেক কষ্ট করে বড় হয়েছি। এটা প্রায় প্রতিটা পরিবারেরই, মানে বেশিরভাগ পরিবারেরই একই ঘটনা। এবং আবার একটা আছে যে বাবা মার অপত্য স্নেহ, মানে তার ছেলে যা চাইছে কিভাবে দিতেই হবে, না দিলে তার না দিয়ে সে শান্তি পাচ্ছে না। সে দিচ্ছে ঠিক আছে, কিন্তু
তাকে এটাও বোঝানো ভালো, যেমন আমি নিজের কথা বলতে পারি যে আমি তো বাবা মার মেয়ে, একটি মেয়ে। আমার দাদা আছেন, তিনি আমার থেকে 16 বছরের বড়। তো মেয়ে হিসেবে আমি একাই, তো আমার একাই বড় হওয়া। তো কিন্তু বাবার এমন কথা ছিল যে তুমি জন্মদিনে হ্যাঁ উপহার পেতাম, সচরাচর বই দেওয়া হতো, অন্য কিছু নয়। আর হ্যাঁ ছবি আঁকতাম, তাই আঁকার সরঞ্জাম সেটা পেতাম। আর পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় হলে তবেই কিছু পাওয়ার আশা ছিল, নচেত নয়। তো তাই একটা মনের একটা ইয়ে থাকতো যে না আমাকে পড়াশোনা করতে হবে আমাকে। তারপরে এবং প্রথম দ্বিতীয় হতাম, এবং তখনও পছন্দ মতো বই উপহার, এটা সব থেকে বড় উপহার আমি মনে করি, যে বই দেওয়া, যেটা এখন বড্ড কমে গেছে এই মোবাইলের জন্য। আজকাল বই পড়ার অভ্যাসটাই ধীরে ধীরে চলে যাচ্ছে, যেটা কিনা খুবই দুঃখজনক ব্যাপার। কারণ বাংলা সাহিত্যের এই বিরাট বড় একটা জায়গা, সেটা যদি আমাদের ছেলেমেয়েরা না জানতে পারে, না বোঝে, না অনুভব করে, তাহলে পরে প্রজন্ম তো বাংলা সাহিত্যটাই বুঝবে না, জানবে না। না, সেক্ষেত্রে এটা অনেকটা আবার নানা রকম মানে আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের বিভিন্ন বিষয়ের ফলেও হ্যাঁ। মানে যারা নাকি অভিভাবক বা অভিভাবিকা, তারাও দিশেহারা। হ্যাঁ, তারাও তো ঠিকই। কি করতে তারাও কি চেষ্টা করবো। করেন। হ্যাঁ, তারা আমাকে অনেকে, আমার ছাত্রীর মা বাবারাও বলেছেন কত চেষ্টা করি ম্যাম, বই পড়াতে কিছুতেই পড়ে না, বাংলা তো পড়তেই চায় না। তারপর লেখাপড়া শিখিয়েও তাদের চিন্তা যে কি জানি বাবা চাকরি বাকরি পাবে কিনা, হবে তো সেটাই কি হবে। অর্থাৎ একটা গোলক ধাঁধায় তো মানুষ ঘুরছে। আর তারপরে যখন এই পরিবারগুলো যে একান্নবর্তী পরিবার যখন ধীরে ধীরে ভেঙে ক্ষুদ্র যাচ্ছে, ক্ষুদ্র পরিবারে এসছে, কাজেই আমরা যত ক্ষুদ্র পরিসরে থাকবো আমাদের মনটাও তত ক্ষুদ্র হতেই বাড়বে। একদম। এবং আমরা যত বৃহৎ বড় বড় বহু মানুষের সঙ্গে মিশবো, তখন নিশ্চয়ই আমাদের এই ভাবনাটা হবে না, আমরা তত লোভী হব না, একদমই না। কিন্তু এখন ক্রমশ দেখা যাচ্ছে মানুষের মধ্যে লোভ চাহিদা ক্রমশ বেড়ে যাচ্ছে, ভীষণ ভাবে বেড়ে যাচ্ছে। লোভে পাপ পাপে মৃত্যু, এই কথাটা শুনেও তারা সতর্ক না। এবং এই সমস্ত জীবন বোধ যেটা গড়ে ওঠা, আজকের সমাজ, আজকের সভ্যতা, আজকের সংস্কৃতি জীবন বোধ কতটা মানুষকে গড়তে দিচ্ছে, যার ফলে কি হবে, সঠিক শিক্ষা যদি না থাকে একদিন তো মানুষ কথা বলার মতো মানুষ খুঁজে পাবে। একদম। এই সমস্যা কিন্তু একটা বিশাল সমস্যা। যাই হোক, রিবান্বিতা আসি এবার কি শোনাবে? আবার কবিতা? হ্যাঁ, আবার কবিতা। আচ্ছা। চৈত্র বেলায় খোলা জানালার ধারে দাঁড়িয়ে আছি, রোদের খরতাপ চোখে জ্বালা ধরায়, শেষ বসন্তের এলোমেলো হাওয়ায় গাছের পাতা ঝরার খসখস শব্দ। শহরের বসন্তেও শোনা যায় কোকিলের কুহুতান, কাকের বাসায় বেড়ে ওঠা ছানাদের ডাকছে কোকিল জননী। কানে আসে চিলের তীব্র চিৎকার, সেও এই বসন্তে বাসা বানানোর রসদ আহরণে নিচে নেমেছে। কাকের দলের ক্রমাগত তাড়নায় সে বিভ্রান্ত, পাখিদের রাজ্যেও জায়গা দখলের কঠিন প্রতিযোগিতা। সামনের বাড়ির কার্নিশে বসা এক কপতিকে একটি কপত গায়ের জোরে দখল করতে চায়। অনিচ্ছুক কপতি বহু কষ্টে নিজেকে মুক্ত করে উপরের কার্নিশে উড়ে বসে। পরক্ষণেই কপত আবার তার পশ্চাৎ ধাবন করে। নিরুপায় কপতি স্থান থেকে স্থানান্তরে উড়ে চলে। পক্ষী সমাজেও নারী নির্যাতন? আমি হতবাক হয়ে চেয়ে থাকি। মনে পড়ে চর্যাপদের সেই বিখ্যাত পংক্তি, আপনা মাংসে হরিণা বৈরী। বিশ্বের সব পুরুষই কি নারীর ওপর প্রভুত্বকামী? তাহলে প্রেম আর জিঘাংসা কি সমার্থক? বাস্তব কথা, কিন্তু এটাও তো ঠিক। রবীন্দ্রনাথ তো লিখেছিলেন, মানে আমাদের তো জীবনে রবীন্দ্রনাথ ছাড়া কিছু নেই। সুতরাং উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকি, সেই ধন্য করিবে আমার। এই যে কনসেপশন প্রেমিক, এটা তো বিশাল একটা কথা, যে আকারে একটি ছোট্ট লাইন,
উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে। এটা তো প্রেমের আসল আসল কথা। প্রেমের জায়গাটা তো ওরকম আজকাল যে সমস্ত আচ্ছা ঘটছে বা যা কিছু দেহ কেন্দ্রিক এই কেন্দ্রিক এ বিষয়গুলো তো তা নয় না। কিন্তু ওই যে বললাম আমাদের শিক্ষা দীক্ষা সামাজিকতা চাল চলন যেভাবে তৈরি হচ্ছে, পূর্ববর্তী প্রজন্ম যেভাবে পরবর্তী প্রজন্মকে তৈরি করেছে, পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্ম থেকে যা শিখছে তারা সেগুলোকেই ভাবছে। আজকাল একটা হিরোইজমের যুগ এসছে, একটা বাইক নিয়ে একেবারে সস্বর করে চালালে তার পেছনে দেখা যাচ্ছে বস মেয়েরাও বেশ খুশি হয় একটা বাইক আছে, আর কি আছে খাবার জুটবে কি ভবিষ্যতে সেটা নিয়ে ভাবনার কোনো ব্যাপার নেই, একটা বাইক আছে। যাই হোক, এই বাইক প্রেম আর ওই উৎকণ্ঠ আমার লাগে কেউ যদি প্রতিদিন তো আলাদাই। আচ্ছা, তুমি কি বলছিলে আলোর স্পর্শটা একটু পড়ার জন্য, তাই তো? রবীন্দ্রনাথের উপর না, দীপান্বিতা একটা চেয়েছে, ও আলোর স্পর্শ লিখেছে। আমি তো আলোতেই থাকার চেষ্টা করি, অন্ধকারে জীব হওয়ার এখনো চেষ্টা করিনি। তো দেখি দীপান্বিতা কি, আমি এই দেখছি আলোর স্পর্শটা একটু পড়িও বারবার, বলছি একটা কবিতা পড়বেন তো অন্তত। হ্যাঁ, তোমার কবিতা সে তো নানা ফুলের তোড়া, সাজিয়ে দিয়েছ শুভ্র পাতার ডালিতে। তোমার মনের অনুভূতিগুলোকে একটা একটা করে ঢেলে দিয়েছ সেই ফুলের বুকে। সুগন্ধিত পুষ্প সুবাসে আমোদিত 10 দিক। তোমার সবাইকে ভালো রাখার অপরিসীম বাসনা আমার ভালো থাকবার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তোলে। তোমার জীবন দেবতার কাছে যে আলো তুমি পেয়েছ তার সবটুকু জেলে দিয়েছ তোমার লেখনীতে। সেই অনন্ত আলোর প্রত্যাশী আমরা। তোমার স্বপ্ন মাখা গভীর 2টি চোখ আর সে তো শুভ্র সৌম্য প্রশান্ত মুখাবয়ব তোমাকে দিয়েছে এক অপূর্ব সংবেদনশীলতা। তাই সব মানুষ স্থান পায় তোমার মনের নিভৃত কোণে। তাদের আশা নিরাশা প্রেম বিরহ সবকিছুকেই তুমি ছুঁতে পারো অনায়াসে। সেই স্পর্শকে তারা সবাই জেগে ওঠে, বলে ওঠে মনের না বলা যত কথা। সেই কথাগুলো আমাকে আলোড়িত করে, হাসায় কাঁদায় আর স্পন্দিত করে। সত্যি তো এই কবিতাটা দীপান্বিতা খুবই ভালো লিখেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সত্যি তো যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা যদি নিজের স্বার্থটাকে একটু বাদ রেখে ধরি যে সকলকে নিয়ে চলা, সবার ভালো মন্দটাকে একটু বুঝতে চেষ্টা করি, মানুষ মাত্রই ভালো খারাপ সবই থাকবে। কিন্তু ভালো দিকগুলোকে নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি, ভালোগুলোকে জাগিয়ে তুলি, এই ধরনের কবিতা লিখি, মানুষের মনকে আরো সংবেদনশীল করে তুলতে পারি, তবে তো পৃথিবীর জন্য কিছু কাজ করা হলোই। কবিতা তো সমাজ দর্পণ, কবিতা তো শুধু বিনোদনের জন্য নয়। আচ্ছা, ঠিক এই মানসিকতারই একটা কবিতা, মুক্তির স্বাদ। যখন থাকি আমার বৃত্ত মাঝে, ছোট ছোট অভাব দুঃখ নিত্য মনে বাজে। সুখ দুঃখের নিক্তি মেপে মেপে নিজের ভেতর অন্ধ হয়ে থাকি। মনের যত দুয়ার কপাটগুলি সদাই তাদের রুদ্ধ করে রাখি। যখন আমি নিজের বৃত্ত ছেড়ে সবার সাথে পা মিলিয়ে চলি, মনের যত রুদ্ধ বাতায়ন একটি একটি করে তখন খুলি। বাহির থেকে দক্ষিণ হাওয়া এসে বুকের মধ্যে প্রবেশ করে যখন, মনের যত দুঃখ এবং ব্যথা তুচ্ছ বলে দূরে ঠেলি তখন। আচ্ছা, এ তো গেল কবিতার কথা।
নানাবিধ। আমি দীপান্বিতার প্রথমেই বলে দিয়েছি দীপান্বিতা সেনের যে সমস্ত পজিটিভ দিকগুলো। এবার ঘটনা হচ্ছে যে আচ্ছা, আজকে যে সমস্ত আমরা দেখি দীপান্বিতা, এই যে কবিতার আসর, মানে আগে তো কবিরা বইয়ের পাতার আড়ালে থাকতো, তাদের তো এত পরিচিতির জন্য ঠিক ছিল না। কিন্তু বর্তমান পরিবর্তনশীল জগতে দেখা যাচ্ছে, আমি সেদিন দেখছিলাম মাঝে মাঝে এখানে ওখানে, ওরে বাবা, কবিতার আসর মানে 100 জনের নাম। এবার এই 100 জন কবিতা বলবে এবং প্রত্যেকেই খুশি আমি একটা কবিতা বলবো, ভালো কথা, তারা বলছে, আমার কোনো ইয়ে নয়, অবশ্যই একটা ভালো পরিবেশ, ভালো পরিস্থিতি। কিন্তু এই 100 জন কবির কবিতা শোনার মতো ধৈর্য কি সকলের থাকে? না কবিদেরই থাকে? এটা একটা ভালো কথা বলেছেন। 100 জন কবির কবিতা শোনার ধৈর্য হয়তো থাকে না, কিন্তু 25 জন বা 30 জন কবির কবিতা শোনার ধৈর্য আশা করি থাকে, যদি কবিতা ভালো হয় বা শোনার মতো হয়। আর কবিতা, দেখুন, কবিরা কবিতা লেখেন শুধু তো বইয়ের পাতায় আটকে রাখার জন্য নয়, তারা তো চাইবেন যে তাদের কবিতা একটু প্রচার পাক, তাদের কবিতা সবাই যদি বলে বা তারা অন্তত মানুষকে শোনাতে পারেন। তাহলে যেমন আকাশবাণীতে, আমি যুববাণীতে যখন ছিলাম, পরবর্তীতে মহিলা মহলে আমি স্বরচিত কবিতা বহুবার করেছি। আবৃত্তিও করেছি? হ্যাঁ, আবৃত্তিও করেছি। তারপরে টকসে নানান সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান করেছি, নানান ধরনের অনুষ্ঠান করতাম। তারপরে আমার স্কুলের চাপের কারণে একটু স্থগিত রাখতে হয়েছে আর কি, কিন্তু এখন সেই সমস্যাটা নেই। কিন্তু একটা কথা, যে কবি জীবনানন্দ দাশ কিন্তু বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। তুমি কি এই যে যখন 100 জন কবিতা বলছে, তোমার কি মনে হয় যে 100 জনই কবি তোমার দৃষ্টিতে? তা হয়তো নয়, সবার কবিতা হয়তো কবিতা পদবাচ্য সম্পূর্ণভাবে হয়ে উঠতে পারেনি। তবে দেখুন, বাঙালিরা অধিকাংশই ছোটবেলা থেকেই একটা কবিতা লেখার চেষ্টা করে থাকেন, প্রায় সব বাড়িতে সবাই, সে কবিতা হোক বা না হোক। আমার ছাত্রীরা আমাকে প্রায় বলতো, ম্যাম একটা কবিতা লিখেছি। তারপরে হয়তো দেখতাম সেটা বহু ছন্দপতন, বহু রকম কিছু আছে, সেগুলোকে আমি সংশোধন করে বুঝিয়ে দিতাম। তো এরকম সবাই লেখে কম বেশি। তো এবার সেই কবিতা কতটা কবিতা হয়ে উঠছে সেটা যারা কবিতা চর্চা করেন তারা খুব ভালো বুঝবেন। কিন্তু আজকাল যখন দেখা যায়, এটা কিছু মনে করো না, আমি তোমাকে বলছি না, কারণ কবিদের তো অনেককে আমি জানি, কারণ বহু কবির সাথে মিশতে হয়েছে আবৃত্তি শিল্পী হওয়ার সুবাদে, যে কবিরা মানে কেমন একটা যেন ওই যে কি বলবো ব্যাপারটা, যে কবিরা বিভিন্ন সময়ই মানে তার কবি একজন কাউকে পেলে কবিতাটাকে না শুনিয়ে ছাড়তে চায় না। রবীন্দ্রনাথের অভিজ্ঞতা ছিল, এক একজন কবি এসে তাকে ধরে কবিতা শোনাতেন আর উনি ধৈর্য ধরে শুনতেন। একবার শঙ্খ ঘোষ আমাকে বলেছিলেন যে একজন কবি এসেছিলেন, তিনি নাকি মানে কয়েক ঘন্টা একটা কবিতা শুনিয়েছিলেন এবং উনি ধৈর্য ধরে শুনেছিলেন, কারণ কবিতাটা তার ভালো লেগেছিল। যাই হোক, এই কবিতা নিয়ে আলোচনা হলো অনেক কিছুই আজকের আমাদের একটা এপিসোডে যতটা সম্ভব। আমি দীপান্বিতা সেনকে অসংখ্য অভিনন্দন এবং আবারও একদিন চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সেই সঙ্গে দীপান্বিতা সেনকে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ।